আমাদের ব্লাড অনেকগুলা কাজ করে, তবে এইখানে আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গায় কি জানো, ব্লাডের একটা বড় কাজ হচ্ছে সে অক্সিজেনকে ক্যারি করে। এই যে অক্সিজেনকে ক্যারি করা ব্লাডের, এইটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অক্সিজেনকে ক্যারি করা। ব্লাডে অক্সিজেনকে ক্যারি করে ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমাদের যেটা লাংস, এই লাংসে আমাদের রেড ব্লাড সেল আসে, তার সাথে অক্সিজেন যুক্ত হয়, অক্সিজেন যুক্ত হয়ে সে সুন্দর মতো করে আবার লাংস থেকে প্রথমে আমাদের হার্টে আসবে, হার্টে আসার পরে সেটা অ্যাওর্টা হয়ে আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে সেটা আমাদের পেরিফেরাল টিস্যুতে অক্সিজেনকে পৌঁছাই দিবে। এই যে কাজটা এখানে হচ্ছে, এখানে তাহলে আমাদের আরবিসি এই অক্সিজেনকে ক্যারি করে। সো আমাদের ব্লাডের তাহলে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। আজকের ক্লাসে আমরা আসলে আরবিসি দিয়ে আলোচনা করতে চাই। আরবিসির অবশ্য আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে এরাইথ্রোসাইট। এরাইথ্রোসাইট কেন এরাইথ্রোসাইট? এই এরাইথ্রো এই শব্দটার মানে হচ্ছে রেড। সো দিন শেষে যেভাবেই বলো না কেন, সাইট মানে সেল, যেভাবে বলো না কেন এটা হচ্ছে আমাদের লাল রঙের কোষ। সো দিস ইজ দ্য রেড ব্লাড সেল। একটা রেড ব্লাড সেল আসলে দেখতে কেমন? আমরা যদি একটা রেড ব্লাড সেল দেখি তাহলে আমরা দেখবো যে এইটা অনেকটা গোলাকারের মতো দেখতে, এবং এটা তুমি খুব ভালোভাবে দেখো, এটা তুমি দেখবা যে বাইকনকেভ। বাইকনকেভ মানে দুইটা সাইড এরকম অবতল। সো স্ট্রাকচারটা অনেকটা এরকম, একটা বাইকনকেভ শেপ। বাইকনকেভ শেপ হওয়ার ফলে সুবিধা কী? বাইকনকেভ শেপ হওয়ার সুবিধা হলো, মনে করো যে তুমি এই সেলটার কথাই যদি চিন্তা করো, আমি একটু মুছে নিই, দাঁড়াও। সো এইটুকু জায়গায় যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি বলো এখানে টোটাল সারফেস এরিয়া কতটুকু হলো? যখন এরকম বক্রকার এরকম বাইকনকেভ একটা শেপ হলো, তাহলে এইখান থেকে তুমি যদি মনে করো এটা একটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে তুমি হাঁটতে 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 গেলে 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 এভাবে যেতে থাকলে, তাহলে কমপ্লিট দৈর্ঘ্য কতটুকু হলো, কতটুকু সারফেস এরিয়া হলো? তাহলে এইটুকু জায়গার সারফেস এরিয়া কত হলো? ঠিক সেম সাইজের একটা সেল যদি এরকম হতো, এরকম গোলাকার এরকম চাকতির মতো একটা ডিস্ক শেপ হতো, তাহলে এইখানে তুমি এখান থেকে যাত্রা শুরু করো, এখান থেকে পরে এটুকু ঘুরে আসো, তাহলে কতটুকু দৈর্ঘ্য কত হলো? সো তুমি যদি এভাবে দৈর্ঘ্যটা হিসাব করো বা আলটিমেটলি টোটাল সারফেস এরিয়া কতটুকু হলো এটা হিসাব করো, ডেফিনেটলি বাইকনকেভ শেপ যখন হয় সেখানে সারফেস এরিয়া বড় হয়ে যায়। কারণ তুমি যদি এখানে একটা সরল রেখা টেনে দিতা, তাহলে এখান থেকে এইটুকু যতটুকু হয়, এখানে এটা বক্র করার কারণে জায়গাটার লেন্থ আলটিমেটলি বড় হয়ে যায়। সো আলটিমেটলি এখানে সারফেস এরিয়া বড় হয়ে যায়, যেহেতু এটা বাইকনকেভ শেপ, আলটিমেটলি এটার কারণে সারফেস এরিয়াটা আসলে বড় হয়ে যায় এবং এইটার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়। যদি আরবিসিটা এরকম বাইকনকেভ না হয়ে এরকম একটা ডিস্ক শেপ বা একটা রাউন্ড শেপ একটা অবজেক্ট হইতো, তাহলে এটার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি এখানে যতটুকু হবে তার থেকে এখানে কম হইতো। সো বাইকনকেভ হওয়ার কারণে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি আসলে বেড়ে যায়, অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি বেড়ে যায়। মনে করো এইটা হচ্ছে একটা বাস, একতলা বাস যতটুকু লোক নিতে পারবে, দুইতলা বাস তার থেকে বেশি লোক নিতে পারবে। সো এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম যে এরা বেশি পরিমাণ অক্সিজেনকে আসলে ক্যারি করতে পারে। সো এইটা আমাদের এক নম্বর সুবিধা। দুই নম্বর সুবিধা হলো বাইকনকেভ হওয়ার কারণে, মনে করো আমাদের স্প্লিনের মধ্যে খুব ছোট সাইজের ক্যাপিলারি আছে। এই ক্যাপিলারি তুমি যদি ব্যাস যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা আমাদের আরবিসি এটার যে ডায়ামিটার, আরবিসির ডায়ামিটারের থেকেও এই স্প্লেনিক ক্যাপিলারির ডায়ামিটার আসলে ছোট। তাহলে দেখো আরবিসি এত বড়, আমার স্প্লেনিক ক্যাপিলারি এইটুকু, তাহলে এর মধ্যে দিয়ে আরবিসি কীভাবে যাবে? এর মধ্যে দিয়ে আরবিসি বা এরকম অনেকগুলো ক্যাপিলারি আছে, শুধুমাত্র আমাদের স্প্লিন না, এরকম অসংখ্য জায়গায় ক্যাপিলারি আছে যেখানে ক্যাপিলারি সাইজ আমাদের আরবিসির ডায়ামিটারের থেকে ছোট। আরবিসি এখানে করে কি জানো? আরবিসি যেটা করে, এটা বাইকনকেভ শেপ, তো এটা ভাঁজ হয়ে যায়। সেটা যদি ভাঁজ হয়ে যায়, ব্যাপারটা অনেকটা এরকম করে ভাঁজ হয়ে যাবে, বা এটাকে জাস্ট আমি একটু উল্টা করে দিই। সো এটা যেটা হবে সেটা হচ্ছে এরকম করে ভাঁজ হয়ে যাবে। এরকমভাবে ভাঁজ সে হতে পারে বিকজ তার একটা ইলাস্টিক প্রপার্টি আছে, তার ইলাস্টিক প্রপার্টি থাকার কারণে সেরকম করে ভাঁজ হতে পারে, ভাঁজ হয়ে সেটার মধ্যে দিয়ে ক্রস করতে থাকে। সো এই যে সে ভাঁজ হয়ে এটার মধ্যে ক্রস করে আবার সে তার নর্মাল শেপে ব্যাক করবে।
সো এই বাইকনকেভ শেপ হওয়ার কারণে সে এটা করতে পারে। যদি এটা একটা সার্কুলার বা সেমি সার্কুলার বা এরকম একটা ডিস্ক শেপ হইতো তাহলে আসলে এটা পসিবল ছিল না। এবং এই শেপটা হইতে পারার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আরবিসির বয়স যত সময় যাবে এই ইলাস্টিক প্রপার্টি তত কমতে থাকবে। সো একটা টাইমে গিয়ে যখন আরবিসির এরকম করে ভাঁজ হয়ে যাবে, এটা আসলে ভাঁজ হয়ে ক্রস করতে গিয়ে একটা টাইমে গিয়ে সে ভেঙে যাবে। যখন ভেঙে দেয় তখন এইখানে যে এইখানে যে ম্যাক্রোফেজগুলো আছে তারা এই ব্রোকেন ডাউন আরবিসিগুলোকে এনগালফ করে ফেলে এবং সেইভাবেই আরবিসিটা তখন ব্রেকডাউন হয়ে যায়। আমরা আরবিসি ব্রেকডাউনের ক্ষেত্রে এটা পড়বো। সো ইলাস্টিক ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে, তখন আলটিমেটলি একটা টার্মিনাল এন্ডে গিয়ে আমাদের আরবিসি এটা ব্রেকডাউন হয়ে যাবে, বাট তার আগ পর্যন্ত এটা এভাবে আসলে ক্রস করে যায়। সো ব্লাড সেল আরবিসি এইটার বাইকনকেভ শেপ হওয়ার আসলে অনেক সুবিধা আছে। তাহলে এটা একই সাথে বাইকনকেভ এবং সার্কুলার, বাইকনকেভ এবং সার্কুলার। আর কি কি আমরা ফিজিক্যাল প্রপার্টি দেখি? আমরা সবগুলা সেলে নিউক্লিয়াস এক্সপেক্ট করি, রাইট? আমরা সবগুলা সেলে নিউক্লিয়াস এক্সপেক্ট করি, কিন্তু যেটা আরবিসি, ম্যাচিউর আরবিসি, তার কোনো নিউক্লিয়াস নাই। ম্যাচিউর আরবিসি ডু নট হ্যাভ এনি নিউক্লিয়াস, সো দে আর নন নিউক্লিয়েটেড। সো এই যে নন নিউক্লিয়েটেড বললাম, এটারও সুবিধা আছে। দেখো একটা সেল, আমি যদি একটা সেল চিন্তা করি, এখানে নিউক্লিয়াস, দেখো একটা নিউক্লিয়াস হচ্ছে এই সেলের মধ্যে যত যা কাজকর্ম হয় সব কিছুকে নিয়ন্ত্রণ করে। বেসিক্যালি এখানে যে ডিএনএ থাকে সেইখান থেকে একটা এমআরএনএ আসবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে এবং এইখানে এভাবে সিনথেসিস প্রসেস কিন্তু চলমান থাকে। কিন্তু যদি আমার নিউক্লিয়াসটা না থাকে, এই প্রোডাকশন অনেকাংশে কমে যাবে, আসলে হবেই না, বেসিক কথা। সো আমাদের আরবিসিতে যখন কোনো নিউক্লিয়াস থাকে না, তখন এই আরবিসির নিজের কাজ অনেক কমে যায়। ওর খুব বেশি মানে ওর নিজের ওই সেলের নিজের জন্য মেটাবলিক অ্যাক্টিভিটি বা অক্সিজেন ডিমান্ড আসলে অনেক কমে যায়, কারণ ওর কাজ রিলেটিভলি কম। ওর সেলুলার লেভেলের ফাংশন যেটা তোর বেঁচে থাকার জন্য ওর দরকার, ওই সেলের জন্য দরকার, এরকম ফাংশনাল কাজ খুবই কমে যায়, বিকজ ওর নিউক্লিয়াসই নাই। ওর ওরকম আহামরি, ওর মধ্যে তেমন খুব আহামরি কোনো কাজকর্ম খুব বেশি একটা হয় না, হয় সামান্য পরিমাণে তো বেঁচে থাকার জন্য কাজ হবে, কিন্তু অন্যান্য সেলের সাথে কম্পেয়ার করলে রিলেটিভলি অনেক কমে যায়। সো তখন কি হবে, আরবিসি এর নিজের যে ওয়ার্কলোড এটা কমে যায়। এখন ওয়ার্কলোড কমে গেলে সুবিধা কি? ওয়ার্কলোড কমে গেলে ওর নিজের অক্সিজেন ডিমান্ড কম থাকে। তাহলে আরবিসি, এটাও তো একটা সেল, দেখো আরবিসি কী করতেছে, আরবিসি এক জায়গা থেকে আরেক জায়গায় অক্সিজেনকে সাপ্লাই দিচ্ছে, তাহলে ওই অক্সিজেন কী হচ্ছে, অন্য কোনো সেলে গিয়ে সেটার ডিমান্ডকে ফুলফিল করতেছে। তাহলে অক্সিজেন তো আমার আরবিসিরও তো একটা ডিমান্ড থাকতে পারে, তাই না? বেসিকভাবে হিসাব করলে কিন্তু আরবিসির নিজের একটা ডিমান্ড থাকা উচিত। সো এইখানে ডিমান্ডটাই আসলে অনেকাংশে কমে যাচ্ছে বা নাই হয়ে যাচ্ছে, বা আমরা বলতে পারি যে অনেকাংশে কমে যাচ্ছে, কারণ এর নিউক্লিয়াস নাই, ওর ভেতরে এরকম মেটাবলিক অ্যাক্টিভিটি হয় না বললেই চলে। সো দ্যাটস ওর নিজের অক্সিজেন ডিমান্ড খুবই কম বা নাই, খুবই কম আমরা বলবো, একদম নাই বলবো না, খুবই কম। সো মেটাবলিক ডিমান্ড যেহেতু তার কমে যাচ্ছে, সো ও অক্সিজেনকে পাঠাইতেই পারে বেশি। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তুমি একটা ব্যাংকে টাকা রাখলা, এখন ব্যাংকে তুমি যদি টাকা রাখলা, ব্যাংক যদি সব টাকা খেয়ে ফেলে, তাহলে তুমি টাকা দিয়ে আর কিছু পরে করতে পারবা না। কিন্তু ব্যাংক টাকা নিয়ে খুব অল্প কিছু টাকা যদি সার্ভিস চার্জ কাটে আর মেজরিটি টাকা যদি বাকি দিতে পারে বা তোমাকে ফেরত দিতে পারে, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবা। সো আরবিসিকে ওই রকম হইতে হবে যে ও খুব অল্প পরিমাণ খরচ করবে, বাট বাকি সব কিছুকেও জায়গা মতো পাঠিয়ে দিবে। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং। মনে করো তুমি বিকাশে টাকা পাঠাই দিচ্ছ, বিকাশে তুমি কাউকে 1000 টাকা পাঠাবা, এখন বিকাশ যদি 1000 টাকা পাঠাইতে গিয়ে 5 টাকা কাটে, তুমি বলবো আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই, কিন্তু ও যদি 1000 টাকা পাঠাইতে গিয়ে যদি 100 টাকা কেটে ফেলে, তুমি কিন্তু মাইন্ড করবা। সো আরবিসি যেন ওই 5 টাকা কাটে, 100 টাকা না কাটে, সেই জন্য ওর নিজের ওয়ার্কলোড কম হইতে হবে। সো নিউক্লিয়াস না থাকার কারণে ওর পার্সোনাল ওই সেলের ওয়ার্কলোড অনেক কম থাকে, ওর অক্সিজেন ডিমান্ডও কম থাকে, দ্যাটস ওয়াই ও বেশি পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারে। সো এটা নন নিউক্লিয়েটেড হওয়ার সুবিধা হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আরবিসি বাইকনকেভ, সার্কুলার, নন নিউক্লিয়েটেড এবং ডিস্ক শেপটা একটু ডিস্কের মতো, বাট বাইকনকেভ অবশ্যই একটা এলিমেন্ট অফ ব্লাড। আমরা আরবিসি আমরা রেড ব্লাড সেলও বলি, আবার এটাকে কর্পাসেলও বলি। কর্পাসেল বলার একটা কারণ হলো এদের মধ্যে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস না থাকার কারণে কর্পাসেল শব্দটা অনেক সময় ইউজ করা হয়। বাট তুমি সেলও বলতে পারো, কর্পাসেলও বলা যাবে, ইটস নো প্রবলেম, নো বিগ ডিল। তাহলে দিন শেষে এটা হচ্ছে আরবিসির প্রপার্টিজ, আরবিসিটা আসলে কেমন। এখন কথা হচ্ছে দিন শেষে এই আরবিসি একটা সেল কিনা, তাহলে এই সেলের নিজের মধ্যে কী কী আছে, সেলের কম্পোজিশন কী।
সো প্রথম কথা হচ্ছে আমাদের মেজরিটি জায়গা আমরা জানি যে হিউম্যানে যতগুলো সেল আছে এখানে ওয়াটার এলিমেন্ট অ্যারাউন্ড 70%, 60 থেকে 70% হিউম্যান বডিতে। সো আরবিসির ক্ষেত্রেও সেম, আরবিসির ক্ষেত্রে তুমি ওয়াটার কন্টেন্ট পাবা অ্যারাউন্ড 65%। তাহলে সলিড কন্টেন্ট হবে বাকি 35%। এখন প্রশ্ন হচ্ছে সলিড কন্টেন্ট কী কী আছে? এই সলিড কন্টেন্ট 35% বললাম, তো এখানে 33% হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, আর বাকি 2% হচ্ছে আমাদের বেশ কিছু এখানে প্রোটিন আছে, এখানে কিছু ফসফোলিপিড আছে, এখানে কিছু কোলেস্টেরল এস্টার আছে, এবং কিছু আমরা বলি নিউট্রাল ফ্যাট। তাহলে এইরা সেলুলার কিছু এলিমেন্ট আছে, বাট তুমি দেখো আলটিমেটলি এখানে কি থাকছে, মেজরিটি তো পানি, আর একটা বড় এলিমেন্ট হচ্ছে হিমোগ্লোবিন। সো এই হিমোগ্লোবিন কি কাজ করে? হিমোগ্লোবিনের আসল কাজ হচ্ছে অক্সিজেনকে ক্যারি করা। তাহলে দেখো আলটিমেটলি এই সেলের একটাই কাজ, সে অক্সিজেনকে ক্যারি করবে। আর এখানে সামান্য পরিমাণে এটার স্ট্রাকচারের মধ্যে কিছু প্রোটিনও থাকবে, ফসফোলিপিডও থাকবে, কিছু থাকুক আর না থাকুক, একটা সেল মেমব্রেন তৈরি করতে গেলেও ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, সেখানে কিছু প্রোটিন থাকা লাগবে, অ্যাটলিস্ট কিছু ক্যারিয়ার প্রোটিন তো লাগে, কিছু কোলেস্টেরল এস্টার, নিউট্রাল ফ্যাট এখানে থাকবে, ওটা নিজের টোকে সার্ভাইভ করতে হবে। সো আলটিমেটলি সেলুলার কম্পোজিশনের মধ্যে আমরা তাহলে ওয়াটার পাচ্ছি 65%, সলিড 35, তার মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে অ্যারাউন্ড 33%। এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে হিমোগ্লোবিন আসলে ঠিক কত পার্সেন্ট? 33%। ওকে, তাহলে দিস ইজ দ্য কম্পোজিশন। এখন কোশ্চেন হচ্ছে আরবিসি আসলে কত পরিমাণে থাকে? আমরা এটা আসলে প্রিভিয়াস ক্লাসে বলে ফেলছি যে আমরা দেখি যে অ্যাডাল্ট মেল, সেখানে আরবিসি কাউন্ট আসলে বেশি, 4.9 থেকে 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। আর ফিমেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম 4.4 থেকে 5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এখন ফিমেলে কেন কম? এটার বড় কারণ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে মাসল ম্যাস কম। মাসল ম্যাস কম হওয়ার কারণে তাদের ওয়ার্কলোড কম, দ্যাটস ওয়াই তাদের চাহিদা কম, দ্যাটস ওয়াই তাদের আছেও কম। সো এটা হচ্ছে বেসিক, মানে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে ওর বেশি দরকার নাই, ওর রিলেটিভলি ডিমান্ড কম, দ্যাটস ওয়াই প্রোডাকশন হচ্ছে কম। এখানে আসলে আমাদের হিউম্যান বডিতে ততটুকুই প্রোডাকশনে যতটুকু আমাদের দরকারের থেকে বেশি প্রোডাকশন হলে ডিজিজ কন্ডিশন, দরকারের থেকে কম প্রোডাকশন হলেও কিন্তু ডিজিজ কন্ডিশন। আচ্ছা, তাহলে অ্যাডাল্ট মেলে এবং ফিমেলে আমরা এতটুকু পাই। তাহলে যারা ছোট বাচ্চা, বিশেষ করে ইনফ্যান্ট, তাদের আসলে কী পরিমাণ আরবিসি থাকে? ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা আরবিসি বেশি দেখি, 6 থেকে 7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। সো ডেফিনেটলি আমরা অ্যাডাল্ট পার্সনের থেকে ইনফ্যান্টে অনেক বেশি পাই। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ইনফ্যান্টে কেন আরবিসি বেশি? আমি তোমাকে একটা উত্তর দিচ্ছি। ইনফ্যান্টের ক্ষেত্রে আমাদের যে হিমোগ্লোবিনটা থাকে, এই হিমোগ্লোবিন হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এফ। এটা হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ এর বৈশিষ্ট্য হচ্ছে এটা অক্সিজেনের অনেক কিছু সে ধরে রাখতে চায়, সে অল্প অক্সিজেন ছাড়া বেশি অক্সিজেন নিজের কাছে রেখে দেয়। সো আলটিমেটলি টিস্যুতে সে অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটি আসলে রিলেটিভলি কম। আমি যদি একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সাথে কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি নর্মাল অবস্থার থেকে কম। তাহলে কম যদি হয়, আমাদের টিস্যুতে তো অক্সিজেনের ডিমান্ড কম না, তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আরবিসি সংখ্যা বাড়াইতে হবে। আমি তোমাকে একটা বাংলা কথা বোঝাই। মনে করো যে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম 50টা লোক তোমাকে পাঠাইতে হবে, প্রতিদিন 50টা লোক ঢাকা থেকে চট্টগ্রাম পাঠাইতে হবে। তোমার একটা বড় বাস হয়ে গেলেই প্রবলেম সলভ। এখন মনে করো যে তোমার বাস নাই, তোমার একটা গাড়ি আছে, তোমার একটা কার গাড়ি আছে, একটা কার গাড়িতে 4 জন বসাইতে পারবা। তাহলে আগে একটা বাস একবার গেলেই তোমার প্রবলেম সলভ হয়ে যাইতো। এখন তোমার যদি 4 জনের একটা গাড়ি হয়, তাহলে তোমাকে অন্তত 15 বার যাইতে হবে। তাহলে 15 বার তুমি যদি যাও বা 13 বার যদি যাও, তাহলে তুমি বাসে একটা ট্রিপ লাগতো, গাড়িতে তোমার 10টার বেশি ট্রিপ লাগতেছে। বা অথবা তুমি যদি একটা গাড়িতে না নাও, তাহলে তোমাকে একবারে পাঠাইতে গেলে অ্যাটলিস্ট 13টা গাড়ি লাগতেছে। তাহলে দেখো, যেখানে একটা বাসে কাজ হইতো সেখানে তোমার এখন 13টা গাড়ি লাগতেছে। সো আরবিসির ক্ষেত্রেও তাই। অ্যাডাল্ট হিমোগ্লোবিন
খুব সুন্দর মতো অক্সিজেন ক্যারি করতে পারে, অক্সিজেন পাঠাইতে পারে। এক একটা হিমোগ্লোবিন অ্যারাউন্ড 4টা মতো অক্সিজেন মলিকুলকে নিয়ে যেতে পারে। সেইখানে ফিটাল হিমোগ্লোবিন মাত্র একটাকে নিয়ে যায়, টিস্যুতে পাঠায় দেয়। তো সেইখানে ডেফিনেটলি আমার অক্সিজেনের ডিমান্ড তো কম না। তো সেইখানে স্বাভাবিকভাবে আমার বাসের ট্রিপ বা গাড়ির ট্রিপ বাড়াইতে হচ্ছে, যেমন এখানে ঠিক এখানে আমার অক্সিজেনের প্রপার ডিস্ট্রিবিউশনের জন্য আলটিমেটলি আরবিসির কাউন্টও বেড়ে যাওয়া লাগে। সো এখানে আমাদের আরবিসিটা আসলে আমরা তখন বেশি পাচ্ছি। তাহলে ফিটাল হিমোগ্লোবিনের এখানে কিন্তু আলটিমেটলি যেহেতু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, আমার প্রয়োজনের তাগিদে আমার আসলে বেশি আরবিসি কাউন্ট দরকার। তোমাদের এখানে তাও আমি একটা জিনিস একটু এক্সপ্লেন করতে চাই যেন কনফিউশন না হয়। দেখো আমাদের যেটা ফিটাল হিমোগ্লোবিন, এটা অক্সিজেন নিয়ে আসে ঠিকই, কিন্তু অক্সিজেন ছাড়ে কম। ও একটা অক্সিজেন ছাড়তেছে, কিন্তু অ্যাডাল্ট হিমোগ্লোবিন সবগুলো অক্সিজেনকে ছেড়ে দেয়। সো পেরিফেরাল টিস্যুতে অক্সিজেন আমি ছাড়তেছি কয়টা, সেই অনুযায়ী আসলে আলটিমেটলি কয়টা অক্সিজেন আমি ডেলিভারি দিলাম। সো ওই হিসাবে আমাদের আসলে হিসাবটা আসলে ওখানে হয়। সো এখানে আলটিমেটলি ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এটার অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি আসলে বেশি। সো দেয়ার ইজ ইনক্রিজড অ্যাফিনিটি টু অক্সিজেন। তাহলে এই যে আরবিসি, এটা প্রোডাকশন হয় কীভাবে? দেখো আমরা অলরেডি হেমাটোপোয়েসিস নিয়ে আলোচনা করেছি, এবং আমরা হেমাটোপোয়েসিস ক্লাসটা অবশ্যই থেকে নিয়েছিলাম, রমাদাস নায়ক থেকে বুঝলাম। তবে এখানেও আমরা একটু কিছু আলোচনা করতে চাই। যদি আমরা শুধু আরবিসি প্রোডাকশনের কথা চিন্তা করি, সেখানে আমরা সেটাকে বলবো এরাইথ্রোপোয়েসিস। এবং বেসিক এরাইথ্রোপোয়েসিস আর হেমাটোপোয়েসিস আমরা যা পড়ছিলাম বেসিক ঘটনা সেম। তবে স্যামসাং রাইটস থেকে আমরা যখন একটু কিছু কথা বলবো, দু একটা ইনফরমেশন একটু এদিক ওদিক তোমাদের কাছে মনে হতে পারে। রমাদাস নায়কে যা পড়ছো এখানে একটু এদিক ওদিক মনে হতে পারে। আমি তোমাদের একটা কথা বলি, এক টেক্সট বুকে যদি দেখো যে ইনফরমেশন ম্যাচ করতেছে না, এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই, ঠিক আছে? এক টেক্সট বুকে যদি দেখো ইনফরমেশন একটা জায়গায় 2, একটা জায়গায় 3, একটা জায়গায় 4 এরকম করে অল্টার করতেছে, এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। স্যামসাং রাইটস অনেক পুরাতন একটা বই, অনেক পুরাতন বই, মানে অনেক পুরাতন বলতে 30-40 বছর আগের বই। এটা পরে আর নতুন এডিশন আসেই না, বা আমি মনে আরও কম বলে ফেলছি। সো স্যামসাং রাইটস অনেক পুরাতন বই। যত দিন যাচ্ছে মেডিকেল সায়েন্স অ্যাডভান্স হচ্ছে, তোমরা অনেক কিছু পড়বা, আজকে পড়তেছে একরকম, 3 বছর পরে দেখবো এখন যা পড়ছো সেইটাকে বলতেছে এটা আগে ধারণা করা হতো, এটা কারেক্ট না, আমরা নতুন একটা হাইপোথিসিস নিয়ে আসি, নতুন মডেল দাঁড় করানো হয়েছে। সো মেডিকেল সায়েন্সে কোনো কিছুই ফিক্সড না যে এটাই শেষ কথা। মেডিকেল সায়েন্সের শেষ কথা বলে কিছু নাই। মেডিকেল সায়েন্সে আজকে যেটাকে হ্যাঁ বলতেছি, 3 দিন পরে সেটাকে আমরা না বলবো। সো এইখানে এই কোনো বইতে যদি এরকম তুমি দেখো কথা একটু এদিক ওদিক হয়, এটা নিয়ে প্যানিক করার কোনো কারণে, এটা গাজী আজমল বা হাসান স্যারের বই না। মেডিকেল সায়েন্স অনেক বেশি ভাস্ট। মেডিকেল সায়েন্সে 1000 রকমের বই আছে, এখানে প্রতিদিন নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন গবেষণা থেকে নতুন নতুন ডেটা কালেক্ট হচ্ছে, সেইখান থেকে অনেক কিছু আগের ডেটাকে সেটা রিপ্লেস করে দিচ্ছে। সো এটা একটা ডাইনামিক কন্ডিশনে থাকে, এটা কোনো স্ট্যাটিক কিছু না। সো এইখানে তোমরা এই ভ্যারিয়েশনগুলো দেখে প্যানিক করার কোনো কারণ নেই। ভ্যারিয়েশন আছে, ঠিক আছে, পরীক্ষায় টিচার যেটা শুনতে চাই সেটা বলে চলে আসবা, তো বেসিক জিনিসটা তুমি যদি বুঝতে পারো দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, ঠিক আছে? সো কথা হচ্ছে এরাইথ্রোপোয়েসিসটা কোথায় হয়। এরাইথ্রোপোয়েসিসটা বেসিক্যালি আমরা বলেছিলাম যে আমাদের এইখানে ইন্ট্রা ইউটেরাইন লাইফ যদি আমরা বলি, আমাদের ইন্ট্রা ইউটেরাইন লাইফে আমরা বলেছিলাম ফ্রম 3rd উইক টু 3rd মান্থ, 3rd উইক থেকে 3rd মান্থ যদি হিসাব করি, তাহলে আমাদের ইয়োক স্যাক, আরও স্পেসিফিকভাবে বললে মেসোডার্ম অফ ইয়োক স্যাক, এখানে তাহলে আরবিসি প্রোডাকশন হচ্ছে ফ্রম 3rd উইক টু 3rd মান্থ। তুমি প্রশ্ন করতে পারো 3rd উইকের আগে কি প্রোডাকশন হয় না? উত্তর হচ্ছে না, প্রোডাকশন শুরুই হচ্ছে 3rd উইক থেকে, ঠিক আছে? তাহলে 3rd উইক থেকে 3rd মান্থ মেসোডার্ম অফ ইয়োক স্যাক। 3rd মান্থে এসে এটা বেসিক্যালি লিভারে প্রোডাকশন হওয়া শুরু হয়। তাহলে 3rd মান্থ থেকে আমার লিভারে প্রোডাকশন হচ্ছে বেসিক্যালি, এবং অল্প পরিমাণে স্প্লিনেও প্রোডাকশন হওয়া শুরু হয়, এবং এই প্রসেসটা 5 মান্থ পর্যন্ত চলমান থাকে, ঠিক আছে? যখন 5th মান্থ আসলো, তখন আমরা দেখি রেড বোন ম্যারোতে প্রোডাকশন শুরু হয়। তোমরা রমাদাস নায়কে যখন বসে তখন আমি বলছিলাম 3rd মান্থ থেকে 9th মান্থ। সো আসলে দুইটাই আমি কারেক্ট বলবো, দুইটাকেই কারেক্ট কেন বলবো, তুমি রমাদাস নায়কে পড়ো সেখানে এটা পাবা, আর যদি স্যামসাং নেটস পড়ো সেখানে বলতেছে 5th মান্থ পর্যন্ত। মানে বেসিক কথাটা আমি তোমাকে আসলে ওভারল্যাপ হয়। ওভারল্যাপটা কি?
স্প্লিনে 5 মান্থ পর্যন্ত হয়, লিভার আর স্প্লিনে 5th মান্থ পর্যন্ত হয়, এটা আসলে 9th মান্থ পর্যন্ত আসলে ক্যারি করতেছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের বোন ম্যারোতে প্রোডাকশনটা ইন্ট্রাইউটেরাইন লাইফের 5th মান্থ থেকে আসলে শুরু হয়ে যায়। আমরা রমাদাস নায়কে বলছি এটা জন্মের পর থেকে, হ্যাঁ জন্মের পর থেকে আমরা পাবো, বাট রমাদাস নায়কে যেটা বুঝাইছে সেটা হচ্ছে প্রিন্সিপাল সাইট, সেই জায়গাটাকে ওরা ফোকাস করতে চাইছে। সো দুইটাই তোমরা নিয়ে আসতে পারো, তোমরা পরীক্ষার খাতায় তোমরা কোনটা বলবা। এখন যদি এটা প্রশ্ন করো আমি বলবো তোমরা যে এটা স্যামসাং রাইটসের প্রশ্ন সেটাই বলবা। সো আমাদের তাহলে 3rd থেকে 5th মান্থ লিভার এবং স্প্লিনের প্রোডাকশন হচ্ছে, লিভার আমাদের মেন সাইট, অ্যান্ড 5th মান্থ থেকে আলটিমেটলি আমরা দেখবো যে রেড বোন ম্যারোতে প্রোডাকশন হচ্ছে। সো রেড বোন ম্যারো থেকে এখানে কথা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটে আমাদের হিউম্যান স্কেলেটনে A to Z সব জায়গাতেই রেড বোন ম্যারো আছে, সব জায়গাতেই প্রোডাকশন হয়, কিন্তু সময়ের সাথে সাথে রেড বোন ম্যারো ইজ রিপ্লেসড বাই ইয়েলো বোন ম্যারো। সো যখন ইয়েলো বোন ম্যারো হয়ে যায়, ইয়েলো বোন ম্যারো থেকে কিন্তু আরবিসি প্রোডাকশন হবে না, শুধুমাত্র রেড বোন ম্যারো থেকে প্রোডাকশন হবে। সো দেখা যাচ্ছে বয়স যত বাড়তে থাকে, পিউবার্টির পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের যেগুলো ফ্ল্যাট বোন বা যেগুলো আমাদের লং বোন বলি, বাট লং বোনের এন্ডগুলা মানে হেডের এলগা শ্যাফটে আর হচ্ছে না, বাট এন্ডগুলা এই মাঝখানের জায়গাটুকু হবে না, এইটুকু বাদ, এইটুকু জায়গায় হচ্ছে। সো লং বোনের এন্ডগুলা ফ্ল্যাট বনে শুধুমাত্র আমরা প্রোডাকশন দেখে। এবং ফ্ল্যাট বোন কোনগুলা, ভার্টিব্রাতে যেগুলো পাবা, বা আমাদের এক্সিয়াল স্কেলেটন যেগুলো, বা আমাদের এক্সিয়াল স্কেলেটন যদি ধরো ভার্টিব্রাতে পাবা, স্টারনামে পাবা, রিবসে পাবা, পেলভিস, স্কাল, আর লং বোনের মধ্যে হিউমেরাস, ফিমার। সো বেসিক্যালি এই জায়গাগুলোতে তাহলে আমাদের প্রোডাকশন হচ্ছে। এখন দেখো আরবিসির এই প্রোডাকশনে তাহলে আমরা কয়েকটা ফেজ দেখতেছি। দেখো আমাদের যখন আমি ইয়োক স্যাক বললাম, ইয়োক স্যাকে আমাদের প্রোডাকশনটা কোথায় আমরা বলেছিলাম, ইয়োক স্যাকের মেসোডার্ম, তাই না? তাহলে মেসোডার্ম অফ দ্য ইয়োক স্যাক, এখানে যে আরবিসি প্রোডাকশন হচ্ছে এটাকে আমরা মেসোপ্লাস্টিক স্টেজ বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের মেসোপ্লাস্টিক স্টেজ। আবার তুমি যদি দেখো যে আমাদের এখন লিভারের প্রোডাকশন হচ্ছে, সেটাকে আমরা বলবো হেপাটিক স্টেজ। আবার যখন দেখতেছি আমাদের বোন ম্যারোতে প্রোডাকশন হচ্ছে, সেটাকে আমরা বলি মাইলয়েড স্টেজ। তাহলে এরাইথ্রোপোয়েসিসের আমরা 3টা স্টেজ দেখলাম। তাহলে মেসোপ্লাস্টিক স্টেজ কখন বলতেছি, যখন আমাদের মেসোডার্ম অফ ইয়োক স্যাকে 3rd উইক থেকে 3rd মান্থ পর্যন্ত প্রোডাকশন হচ্ছে, তখন বললাম। হেপাটিক স্টেজ কখন বলছি, যখন বেসিক্যালি লিভার আর টু সাম এক্সটেন্ট স্প্লিনের প্রোডাকশন হচ্ছিল, সেটা বললাম কি 3rd মান্থ থেকে 5th মান্থ পর্যন্ত। আর মাইলয়েড স্টেজকে এরপর থেকে পুরো লাইফই তো এইভাবেই তো চললো, তাই না? সো এটা হচ্ছে বোন ম্যারোতে প্রোডাকশন হচ্ছে। সো এটাকে বলে মাইলয়েড। শোনো মায়েলো, এই যে মায়েলো শব্দটা যেখানে পাবা সেখানেই বুঝবা যে ম্যারোর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? সো এই মায়েলয়েড স্টেজ বোন ম্যারো থেকে প্রোডাকশন হচ্ছে, এটাকেই ইন্ডিকেট করতেছে। সো এইটা হচ্ছে তাহলে বেসিক কথা। এখন এখানে আরও কথা আছে, সেটা হচ্ছে এই যে বোন ম্যারোতে প্রোডাকশন, এই বোন ম্যারোতে প্রোডাকশনকে আমরা বলি মেডুলারি এরাইথ্রোপোয়েসিস। আর বোন ম্যারোর বাইরে যেখান থেকে প্রোডাকশন হবে সেটাকে বলি এক্সট্রা মেডুলারি এরাইথ্রোপোয়েসিস। এটা আসলে কখন এই কথাটা বলি, এই কথাটা বলা হয় আফটার বার্থ। মনে করো জন্ম হয়ে গেছে, মনে করো একটা লোক জন্ম নিয়ে নিছে, জন্ম নেওয়ার পরে তোমার এক্সপেকটেশন কি? জন্ম নেওয়ার পরে তোমার এক্সপেকটেশন হচ্ছে এই লোকের কেবল মাত্র বোন ম্যারো থেকেই আরবিসি প্রোডাকশন হবে, তাই তো? জন্মের পর তো তুমি এটাই এক্সপেক্ট করো, কিন্তু কিছু কিছু ডিজিজ কন্ডিশনে দেখা যাচ্ছে কি বোন ম্যারো ছাড়াও লিভার থেকে আরবিসি প্রোডাকশন শুরু হয়ে যায়। কিছু কিছু সময় স্প্লিনও এখানে আসলে অংশ নেয় বলে বলা হয়। তাহলে মনে করো কিছু কিছু সময় দেখা যাচ্ছে লিভার এনগেজড হয়, কোনো কোনো জায়গায় স্প্লিনের কথা বলা হয়, বাট এটা কন্ট্রোভার্সিয়াল কথা। বেসিক্যালি লিভারটাই আসলে, আমি ক্লিনিশিয়ান হিসেবে আমরা বলবো বেসিক্যালি লিভারটাই আসলে অংশ নেয়। সো বেসিক্যালি নর্মাল কন্ডিশনে একটা অ্যাডাল্ট পার্সন বা আফটার লাইফ বোন ম্যারোতেই কিন্তু হেমাটোপোয়েসিস হওয়ার কথা, এরাথ্রোপোয়েসিস হওয়ার কথা। তো যতক্ষণ বোন ম্যারোতে এরাথ্রোপোয়েসিস হচ্ছে এটাকে আমরা তখন বলি মেডুলারি এরাথ্রোপোয়েসিস। কিন্তু ডিজিজ কন্ডিশনে দেখা যাচ্ছে কি বোন ম্যারোর বাইরে ডিফারেন্ট সাইট অফ লোকেশনে আরবিসি প্রোডাকশন হচ্ছে, বিশেষ করে লিভার এবং স্ক্রিনকে আসলে এর মধ্যে ঢুকাই দেওয়া হয়, স্ক্রিনের কথা বলা হয়, তাও আমরা মেনে নিলাম থিওরিটিক্যাল স্বার্থে। সো এখন এখান থেকে কিন্তু হওয়ার কথা ছিল না, তো বোন ম্যারোর বাইরে, তো সেই জন্য এটাকে গ্রসলি বলা হয় এক্সট্রা মেডুলারি এরাইথ্রোপোয়েসিস। এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা ঘটে যখন থ্যালাসেমিয়া হয়। সো থ্যালাসেমিয়া যাদের আছে সেইখানে আমরা এক্সট্রা মেডুলারি এরাইথ্রোপোয়েসিস হইতে দেখি। এই কারণেই এক্সট্রা মেডুলারি এরাইথ্রোপোয়েসিস হওয়ার কারণেই তাদের হেপাটোমেগালি হয়। তুমি একইভাবে বলতে পারো যে তাদের স্প্লেনোমেগালিও সেম কারণে হয়,
বাট এখানে স্প্লেনোমেগালির আরও লজিক্যাল কারণ আছে। কারণ হচ্ছে তাদের স্প্লেনোমেগালি হওয়ার কারণ হলো তাদের আরবিসি প্রোডাকশনের সাথে সাথে আরবিসি ব্রেকডাউন, এই আরবিসি ব্রেকডাউনও বেশি হয় এবং আরবিসি ব্রেকডাউনটা স্প্লিনে হয়। সো স্প্লিনের বেসিক কাজ হচ্ছে আরবিসি ব্রেকডাউন এবং কাজটা সে বেশি বেশি করে বলে তার স্প্লেনোমেগালি হচ্ছে। সো আমরা ক্লিনিশিয়ানরা কিন্তু এক্সট্রা মেডুলারি এরাইথ্রোপয়েসিস বলে শুধুমাত্র মানে লিভারকেই ইন্ডিকেট করি, কারণ যেইখানে এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস হচ্ছে সেখানে বেসিক্যালি স্প্লিন ভাঙার কাজটাই বেশি করে। বাট তার মানে এই না যে স্প্লিন এখানে আরবিসি প্রোডাকশন একদমই করতে পারবে না, ইটস নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে স্প্লিন এখানে আসলে আরবিসি প্রোডাকশনও করতেছে, ভাঙতেছে, দুইটা কাজ একই সাথে সে করতেছে। মানে ওজা হয়ে কী বলে সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, অনেকটা সেরকম একাই সব কাজ করতেছে। ইট ক্যান বি, এটা হতে পারে থিওরিটিক্যালি, আমরা এটাকে তাও নিয়ে আসতে পারি। বাট দিন শেষে আমরা এই ঘটনা যখন ঘটে তখন আমরা বলছি এক্সট্রা মেডুলারি এরাথ্রোপয়েসিস। বাট যতক্ষণ শুধুমাত্র বোন ম্যারোর মধ্যে এরাথ্রোপয়েসিস সীমাবদ্ধ আফটার লাইফ, তখন আমরা বলছি দিস ইজ মেডুলারি এরাথ্রোপয়েসিস। থ্যালাসেমিয়া বাদে কি আর কোনো কন্ডিশন এরকম হতে পারে? থ্যালাসেমিয়া বাদে যদি এমন হয় যে কোনো একটা পেশেন্টের বোন ম্যারো ফাইব্রোসিস হয়ে গেছে, সাধারণত মায়েলো ফাইব্রোসিস এটা হয়, সাধারণত মায়েলো ফাইব্রোসিসে এটা হয়। সো মায়েলোফাইব্রোসিস যদি হয় সেখানে হয় কি আমাদের বোন ম্যারো যেটা ছিল, মনে করে বোন ম্যারো ফাইব্রোসিস হয়ে গেছে, তো তখন আসলে কম্পেনসেটরি এরিথ্রোপয়েসিসের জন্য দেখা যাচ্ছে আমাদের স্প্লিন, লিভার এগুলোও ইনভলভ হতে পারে। তো যদি এগুলো ইনভলভ হয় তখন তাহলে আবার এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস হবে। সো ব্যাপারটা অনেকটা এরকম। এখন কথা হচ্ছে আরবিসি প্রোডাকশনটা কীভাবে হচ্ছে, এরাইথ্রোজেনেসিস বা এরাইথ্রোপোয়েসিসের স্টেপ কী। দেখো আমরা হেমাটোপোয়েসিস যে স্টেপস বলছিলাম, এখানেও স্টেপস ঘটনা একই, বাট এখানে আমরা আর একটু ডিটেলসে বলবো। দেখো একদম শুরুটা কোত্থেকে হয়েছিল, শুরুটা হয়েছিল হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে, এবং আরও স্পেসিফিকভাবে বললে প্লিউরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল, এখান থেকে তো সব কিছু শুরু। হেমাটোপোয়েটিক স্টেম সেল এখান থেকে তো সব শুরু, যে সব কিছুকে জন্ম দিতে পারে। সো এখান থেকে প্রথমে কি আসবে, এখান থেকে আসবে কমিটেড স্টেম সেল, তাই না, বা কলোনি ফর্মিং ইউনিট এরাইথ্রোসাইট আমরা বলেছিলাম। তাহলে এখান থেকে আমাদের আসবে প্রথমে, আমাদের এখানে আলটিমেটলি কমিটেড স্টেম সেল তো আসবে, কমিটেড স্টেম সেল বা ইউনিপটেন্ট, মাল্টিপটেন্ট থেকে ইউনিপটেন্ট, আমি মাল্টিপটেন্টটাকে এখানে অ্যাড করে দিই, মাল্টিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, সেখান থেকে কমিটেড বা ইউনিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, তাই তো। এখানে মাল্টিপটেন্ট যেটা সেটা তো আমাদের মায়েলয়েড অরিজিন থেকে আসতেছে, সো মায়েলয়েড লিনেজ থেকে আসবে, তারপর আমাদের আলটিমেটলি ইউনিপটেন্ট স্টেম সেল। ইউনিপটেন্ট স্টেম সেল এখানে কোনটা, সেটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ই বা এরাইথ্রোসাইট। তাহলে আমাদের কলোনি ফর্মিং ইউনিট ই বা এরাইথ্রোসাইট আসলো, এখান থেকে আলটিমেটলি প্রোডাকশনটা আমরা বুঝলাম প্রথমে এই ম্যাচিউর সেল, তারপরে ম্যাচিউর সেল। বাট ওইটাকে আমরা একটু এক্সটেন্সিভ আকারে ভেঙে ভেঙে বলতে চাই। সো প্রথমে আমাদের যে কলোনি ফর্মিং ইউনিট এরাইথ্রোসাইট, এখান থেকে প্রথমে প্রোডাকশন হবে প্রো এরাইথ্রোব্লাস্ট, এখান থেকে প্রথমে হবে প্রো এরাইথ্রোব্লাস্ট, এটাকে আমরা বলতে পারি এরাইথ্রোপয়েসিসের ফার্স্ট স্টেজ বা স্টেজ 1, এটা হচ্ছে এরাইথ্রোপয়েসিসের ফার্স্ট স্টেজ। তাহলে প্রথমে আসবে প্রো ইরাইথ্রোব্লাস্ট, প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে আলটিমেটলি প্রোডাকশন হবে ব্যাসোফিল এরাইথ্রোব্লাস্ট, ব্যাসোফিল ইরাইথ্রোব্লাস্ট। আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে প্রো ইরাইথ্রোব্লাস্ট বললাম না, এটার অবশ্য আরেকটা নাম আছে, এটা হচ্ছে প্রো নর্মোব্লাস্ট। এই যে মাল্টিপল নামগুলো না, এইগুলো আসলে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে দরকার, এমনি আজায়ের আর কোনো দরকার নেই, তোমরা পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, বাট এটা আমাদের লং রানে আসলে খুব বেশি একটা কাজে দরকার নেই, জাস্ট পরীক্ষার জন্য আপাতত কষ্ট করে মুখস্থ করো। তাহলে প্রথমে প্রো এরাইথ্রোব্লাস্ট বা প্রো নর্মোব্লাস্ট, সেখান থেকে আসবে আমাদের বেসোফিল এরাইথ্রোব্লাস্ট, যেটা আমাদের স্টেজ 2, এরাইথ্রোপয়েসিসের স্টেজ 2। দেন এখান থেকে আসবে পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্ট, এখান থেকে কি হবে পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্ট, এটা হচ্ছে আমাদের স্টেজ 3। এটার অবশ্য একটা নাম আছে, এটা একটা নাম হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট। অবশ্যই তাহলে তুমি প্রশ্ন করতে পারো ব্যাসোফিল এরাইথ্রোব্লাস্ট, এটা কোনো এক্সট্রা নাম নাই, এটারও এক্সট্রা নাম আছে, এটা আর্লি নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট। তাহলে দেখো কী কী আসলো, প্রথমে আসলো প্রো এরাইথ্রোব্লাস্ট, এটা আর একটা নাম কি প্রো নর্মোব্লাস্ট, এটা হচ্ছে আমাদের স্টেজ 1। দেন স্টেজ 2, স্টেজ 2তে আমি কি পাচ্ছি, ব্যাসোফিল এরাইথ্রোব্লাস্ট বা আর্লি নর্মোব্লাস্ট। দেন স্টেজ 3, স্টেজ 3তে কি পলিক্রোমাটোফিল এরাইথ্রোব্লাস্ট বা ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, এটা হচ্ছে তাহলে স্টেজ 3 গেল।
এখান থেকে আসবে স্টেজ 4। স্টেজ 4-এর প্রোডাকশন হবে কে অর্থোক্রোমাটিক এরাইথ্রোব্লাস্ট। এখান থেকে আসবে অর্থোক্রোম্যাটিক এরাইথ্রোব্লাস্ট। এটার আরেকটা নাম লেট নর্মোব্লাস্ট। তাহলে দেখো একটা হচ্ছে প্রো নর্মোব্লাস্ট, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট। মানে আর্লি, ইন্টারমিডিয়েট, লেট, শুরু, মধ্যে, শেষে। আর শুরুরও আগে হলো প্রো নর্মোব্লাস্ট। ওকে, তাহলে এইভাবে মনে রাখবা। তাহলে এইখান থেকে আমাদের লেট নর্মোব্লাস্ট বা অর্থোক্রোমাটিক এরাইথ্রোব্লাস্ট আসলো। এখান থেকে তৈরি হবে রেটিকুলোসাইট। ঠিক আছে, রেটিকুলোসাইটের আলটিমেট ম্যাচুরেশন হয়ে আমরা পাবো ম্যাচিউর আরবিসি। তাহলে রেটিকুলোসাইট থেকে ম্যাচিউর আরবিসি। এখানে তোমাদের একটা কথা বলি, রেটিকুলোসাইট আমাদের নর্মাল যে ব্লাড ভেসেল, এখানে যে ব্লাড, এখানে খুব অল্প পরিমাণে থাকে। যদি কোনো কারণে রেটিকুলোসাইট আমাদের ব্লাডে বেশি হয়ে যায়, নর্মালের থেকে বেশি হয়ে যায়, সেটা ইন্ডিকেট করে যে আমাদের কোনো একটা কারণে ব্লাড কমে গেছে, এবং এই যে ব্লাড কমে গেছে সেটাকে কম্পেনসেট করার জন্য বোন ম্যারো বেশি বেশি আরবিসি প্রোডাকশন করে ম্যাচুরেশন হওয়ার আগেই তাদেরকে সাপ্লাইতে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম, মনে করো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে ইউক্রেন, এটা হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে যখন ইউক্রেনের যুদ্ধ হয়েছে, রাশিয়া এত আকারে বোম মারছে যে ওদের প্রথম সারির সেনাবাহিনীর 80% মারা গেছে। তখন প্রথম সারির 20% সেনাবাহিনীতে যুদ্ধ করানো যায় না। তখন ওরা কী বললো যে সারা দেশের নর্মাল যারা মানুষ আছো, তারা ট্রেনিং যারা পাইছো তারা এখনই যুদ্ধে জয়েন করো। তাহলে এরা যে ট্রেনিং পাইছে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এরা সৈনিক না, বা ট্রেনিং পাইছে। তাহলে এই ট্রেনিং পাওয়া লোক যুদ্ধে নেমে গেল, যারা অর্ধেক কাজ পারে অর্ধেক কাজ পারে না, মানে 50% সক্ষমতা আছে, বা ম্যাচিউর না, তাই না, ম্যাচিউর আর্মি অফিসার না, বাট তারা মাঠে নেমে গেছে কারণ সময়ের প্রয়োজনে। সো রেটিকুলোসাইট হচ্ছে সেই ওই মিলিটারি ট্রেনিং আছে কিন্তু পুরোপুরি ম্যাচিউর না। সো রেটিকুলোসাইট অনেকটা সেরকম, যে যদি এরকম হয় যে আমাদের আরবিসি যে কোনোভাবে সেটা ব্লাডে যদি কম থাকে, সো বোন ম্যারো কম্পেনসেট করার সক্ষমতা যদি থাকে, সে আসলে বেশি বেশি করে প্রোডাকশন করে আগেই সে সার্কুলেশনে তাকে পাঠিয়ে দেয়, অ্যান্ড তখন আমরা রেটিকুলোসাইট কাউন্ট বেশি হয়ে যেতে দেখি। যেই সকল অ্যানিমিয়া আমরা আসলে দেখি বোন ম্যারো যতক্ষণ পর্যন্ত ভালো আছে, রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল হিসাবে বেশি আসবে। যদি এমন হয় অ্যানিমিয়া হওয়ার কারণ হচ্ছে আমার বোন ম্যারো ফেলার, আমার বোন ম্যারোটাই কাজ করতে পারতেছে না, এই জন্য অ্যানিমিয়া হয়েছে বা আরবিসি প্রোডাকশন কম, সেইখানেই তুমি দেখবে রেটিকুলোসাইট কাউন্ট কম। তাহলে যেই অ্যানিমিয়াতে রেটিকুলোসাইট কাউন্ট তুমি কম পাবা, তখন তোমাকে চিন্তা করতে হবে সামথিং ইজ রং উইদিন দ্য বোন ম্যারো। তখন তোমাকে চিন্তা করতে হবে সামথিং ইজ রং উইদিন দ্য বোন ম্যারো। বোন ম্যারোতে একটা ঘাপলা আছে, হইতে পারে এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হইতে পারে বোন ম্যারো ফাইব্রোসিস, বোন ম্যারোতে কোনো তোমার কী বলে কোনো ম্যালিগনেন্ট কন্ডিশন, ইনফিলট্রেশন হয়েছে, বোন ম্যারোতে কিছু না কিছু একটা ঘাপলা হয়েছে, বেসিক কথা। তা না হলে বাদ বাকি যত রকম অ্যানিমিয়া আছে, বোন ম্যারো চাইবে কম্পেনসেট করে এটাকে মানে সামাল দিতে, এবং সেই জন্য প্রায় সব রকম অ্যানিমিয়াতেই আমরা দেখি রেটিকুলোসাইট কাউন্ট বেশি। বাট যেই অ্যানিমিয়াতে তুমি দেখবে রেটিকুলোসাইট কাউন্ট কম, সেখানে তুমি বুঝবা যে বোন ম্যারোতে কোনো না কোনো ঘাপলা আছে, তখন তোমার বোন ম্যারো প্যাথোলজি চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডেভেলপমেন্টাল স্টেজ আমরা এগুলো বললাম। এখন ডেভেলপমেন্টাল স্টেজ দেখে তো আমরা এখানে আসলে আরও ডিটেলসে আলোচনা করতে হবে আমাদেরকে ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে।